আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। চলতি অর্থ বছরের প্রথমার্ধে বিনিয়োগ প্রবৃদ্ধি হয়েছে ৬১%, যা খুবই আশাব্যঞ্জক বলছে বিডা। জুলাই গণ অভ্যুত্থানের চাংখারপুরে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১২ই নভেম্বর। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে সরকার বদ্ধপরিকর বললেন আইন উপদেষ্টা। সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। মার্কিন গোয়েন্দা তথ্যের গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনার মতো সাক্ষ্য প্রমাণ। সতর্কতা ইসরায়েলি সেনাবাহিনীর আইনজীবীদের। এবং আগামী ২৮শে নভেম্বর ভারতে পর্দা উঠছে যুব হকি বিশ্বকাপের। বাংলাদেশ যুব হকি দলের জার্সি উন্মোচন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ২০২৪-২৫ অর্থ বছরে দেশে নিট বিনিয়োগ বেড়েছে ১৯%। এর মধ্যে চলতি বছরের প্রথমার্ধেই ৬১% বিনিয়োগ প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধির এই হার খুবই আশাব্যঞ্জক জানিয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, চলতি বছরের প্রথম ৮ মাসে দেশে বিনিয়োগ প্রস্তাব এসেছে $১.৯ বিলিয়ন। খালিদ আহসানের রিপোর্ট। ৫ আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে ঢেলে সাজানো হয়। বিদেশি বিনিয়োগ আকৃষ্টে নেওয়া হয় নানা উদ্ভাবনী পদক্ষেপ। নতুন কর্তৃপক্ষ আসার পরপরই বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় বড় ধরনের সম্মেলনের আয়োজন করা হয়। নতুন বিনিয়োগ আকৃষ্টে এবং বিনিয়োগ সহজীকরণে ৩১টি নতুন পদক্ষেপ নিয়েছে বিনিয়োগ কর্তৃপক্ষ। ইতিমধ্যে এর ২১টি সম্পন্ন হয়েছে। গত এক বছরে নানামুখী পদক্ষেপ নিয়েছি আমাদের বিনিয়োগের আকর্ষণ এবং বিনিয়োগকে কেন্দ্র করে। আমরা সবসময় যেটা বলে এসেছি, বিনিয়োগ আসলে কখনো একদিনে আসে না। এটা একটা লম্বা প্রসিডিওর, লম্বা জার্নি, এবং অনেক দিন আমাদের এই যে সম্পর্ক বা রিলেশনশিপটা থাকে বিনিয়োগকারীদের সাথে, এটা নার্চার করে আনতে হয়। বা আমার কাছে মনে হয় যে এখন অন্তত একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে বিনিয়োগকারীরা যারা এখানে আছে এবং যারা আসলে আসতে আগ্রহী, সবারই মনে হয় যে একটি পজিটিভ অ্যাটিটিউড তৈরি হচ্ছে ধীরে ধীরে বাংলাদেশের ওভারঅল এই ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে নিয়ে। সেটা আমাদের জন্য খুবই ইতিবাচক এবং এটাকে আমাদের ধরে রাখতে হবে। সামগ্রিক বিনিয়োগ পরিবেশকে আরও সহজীকরণ করতে ৩১টি পদক্ষেপ আমরা হাতে নিয়েছি আমাদের বিডার থেকে, এবং আমরা যেটা করি এটার একটি নিয়মিত টাইমলাইন পর এটার প্রোগ্রেস আপডেট আমরা আমাদের বিনিয়োগকারীদেরকে দেওয়ার চেষ্টা করি। আজও অবধি ৩১টি পদক্ষেপের মধ্যে ২১টি আমরা সম্পন্ন করেছি, আরও 10টি এখন আসলে আমাদের চলমান আছে। আমরা আশা করছি এই বছরের মধ্যেই শেষ করব। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা ছাড় ও কাজের অনুমতিপত্র পাওয়ার জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদের অভিযোগ ছিল। এসব নিরসন ও সহজীকরণ করে বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়ার্ক পারমিট বা সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে অনেক বড় একটি কমপ্লেন অনেকদিন ধরে বিনিয়োগকারীদের থেকে চলে আসতো। আমরা যেমন ওই ফুল প্রসেসটাকে এখন আসলে আমাদের অনলাইন যেই ওয়ান স্টপ সার্ভিস পোর্টালটা আছে সেটার সাথে আসলে আমরা ট্যাগ অ্যালন করে দিয়েছি, যাতে করে তারা নিয়মিত ওখান থেকে আপডেটটা পায়। এরকম এর বাইরে আপনারা জানেন যে আমাদের বিডার যে সাংগঠনিক কাঠামো, সেটাতে আমরা রিসেন্টলি একটা চেঞ্জ করেছি বিনিয়োগকারীদের সাথে সম্পর্কটাকে আরও দৃঢ় বা গাঢ় করতে, ওটা মাথায় রেখে। এর বাইরে আমরা আসলে ওভারঅল আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসগুলো আছে ওগুলোকে সিম্পলিফাই করতে আমরা সরকারের বিভিন্ন এজেন্সিকে আমাদের এই বিডার বিল্ডিংয়ে নিয়ে এসেছি। এর বাইরে আমরা একটা মান্থলি কোঅর্ডিনেশন কমিটি করি। এরকম নানা
পদক্ষেপ আমরা আসলে গত 9 থেকে 12 মাসে নিয়েছি বিনিয়োগকে কেন্দ্র করে। নতুন এসব পদক্ষেপের সুফলও আসতে শুরু করেছে। 2024-25 অর্থবছরে দেশে নিট বিনিয়োগ বেড়েছে 19%। এর মধ্যে চলতি অর্থবছরের প্রথমার্ধেই 61% বিনিয়োগ প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধির এই হার খুবই আশাব্যঞ্জক জানিয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, চলতি বছরের প্রথম 8 মাসে দেশে বিনিয়োগ প্রস্তাব এসেছে $1.9 বিলিয়ন। আমরা যদি 24-25 অর্থবছরকে ধরে নেই, যেটা হচ্ছে আপনার জুলাই 2024 থেকে আপনার জুন 2025 পর্যন্ত, এই পিরিয়ডে আমাদের টোটাল নেট বিনিয়োগ বেড়েছে 19%, যেটি আমাদের দেশে এই অগাস্ট মাসের পুরো জিনিসটাকে কেন্দ্র করার পরেও এত বৃদ্ধি আসলে নজিরবিহীন। আমরা দেখেছি যে এরকম যখনই কোনো গণ অভ্যুত্থান অন্য কোনো দেশে পৃথিবীতে হয়েছে, এইরকম এক বছরের মধ্যে ঘুরে দাঁড়ানোর রেকর্ড খুব একটি নেই। সো সেটি একটি ইতিবাচক দিক। এর বাইরে আপনি যদি দেখেন এই বছরের প্রথমার্ধ জানুয়ারি থেকে জুন 2025 এই পিরিয়ডে মোট বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে 61%, যেটি গত বছরের তুলনায়, যেটি আসলে আমাদের এই গ্লোবাল ট্রেড ওয়ার, আমেরিকা চীনের মধ্যে বাণিজ্য নিয়ে অস্থিরতার পরেও এই নাম্বারটা খুবই আশাব্যঞ্জক। এর বাইরে আমরা জানুয়ারি থেকে অগাস্ট এই বছরের এই প্রথম 8 মাসে বিনিয়োগ প্রপোজাল পেয়েছি প্রায় 1.9 বিলিয়ন। তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় আমাদের ডিরেকশনটা, নাম্বারগুলো এখনও অনেক কম, আমাদের আসলে আরও অনেক সম্ভাবনা আছে, আরও অনেক বিনিয়োগ পাওয়ার, বাট জার্নিটা মনে হচ্ছে ঠিক দিকেই শুরু হয়েছে। আপনি যদি দেশ নিয়ে জিজ্ঞাসা করেন, স্বভাবত কারণেই আপনার চীন আমাদের দেশে অনেক আগ্রহ আগে থেকেও ছিল। রিসেন্ট এই ট্রেড র্যাশনালাইজেশন বা ট্রেড নিয়ে এই পরিস্থিতির পরে ওদের বিনিয়োগকারীদের আরও অনেক ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। এর বাইরে, চীনের বাইরে আমি যদি দেখি, ইউরোপের নেদারল্যান্ডস থেকে আমাদের এখানে অনেক ফ্লো আসছে। এর বাইরে কোরিয়া, ইউএই, সিঙ্গাপুর, এরকম বিভিন্ন প্রান্ত থেকে আসলে আমরা অনেক ইন্টারেস্ট পাচ্ছি আমাদের দেশে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিক বাণিজ্য লড়াই ও মার্কিন শুল্ক নীতির কারণে দেশে বিপুল বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগ ব্যবসায়ীদের নিতে হবে। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে সরকার। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 14তম দিনে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 12 নভেম্বর। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আজ জব্দ তালিকার 3 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে মামলাটি 24 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর গাজী MH তামিম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিতে যে যাই হোক 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে প্রসিকিউশনের কোনো উদ্বেগ নেই। রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা, সাক্ষ্য উপস্থাপন করা, যুক্তিতর্ক তুলে ধরা। ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা। এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই এবং প্রসিকিউশন অন্য কোনো বিষয়ে খেয়ালও করছে না। 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক ঘণ্টা আগে চাংখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের গুলি চালায় পুলিশ। ওই দিন শাহরিয়ার খান আরাজ, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শহীদ হন। সকালে এই মামলার 8 আসামির মধ্যে গ্রেপ্তার থাকা 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের জন্য যে নীতিমালা দিয়েছে নির্বাচন কমিশন, তার সংশোধন কিংবা পুনঃমার্জনের কোনো প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিনের নিকট কয়েকটি প্রস্তাবনা দিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও বিজেসি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির কাছে বিজেসি ও
RFEDর নেতারা এই প্রস্তাবনা জমা দেন। পরে সাংবাদিকদের ব্রিফিং করে বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা বলেন, সিইসি বলেছেন সাংবাদিকদের বিরুদ্ধে নির্বাচন কমিশন নয়। তিনি বলেন, সিইসি তাদের আশ্বস্ত করেছেন যে প্রয়োজনে সাংবাদিক নীতিমালায় পরিবর্তন আনবে কমিশন। এক্ষেত্রে গণমাধ্যমে কর্মীরা ইতিবাচক কিছু দেখতে পাবে বলে আশা করেন বিজেসি চেয়ারম্যান। এ সময় বিজেসি ও RFEDর নেতারা উপস্থিত ছিলেন। আইন বিচারক সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। সকালে রাজশাহীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে। আসিফ নজরুল আরও বলেন, গত 16-17 বছর ধরে নির্বাচন হয়নি। এ কারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। তিনি বলেন, 5 কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে। অলরেডি আমি যেখানে যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। আজ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় তিনি এমন অভিমত ব্যক্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যত সংকট দেখা যাচ্ছে জনগণ তা বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের পণ্যের ন্যায্য দামের ব্যবস্থা করা হবে। উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা করা হবে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পায়গাম আলী সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজধানী সহ সারা দেশে কমছে না এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা। চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার প্রথম 4 থেকে 5 দিনের মধ্যে রোগীদের বড় ক্ষতি করতে পারে ডেন্টু সেরোটাইপ ভাইরাস। সেজন্য এই সময়টাতে রোগীদেরকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশজুড়ে এখন আতঙ্কের নাম এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। রাজধানীর পাশাপাশি ডেঙ্গু ছড়িয়ে পড়েছে গ্রামেও। চলতি বছরের জুলাই থেকে সংক্রমণ বাড়লেও নভেম্বরে এসে ডেঙ্গু সংক্রমণ ছড়িয়েছে তীব্রভাবে। চলতি বছর অন্যান্য মাসের তুলনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে এই নভেম্বর মাসেই। প্রতিদিনই সংক্রমণ যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যা। শত শত রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে। কীটতত্ত্ববিদরা বলছেন, আবহাওয়ার কারণে ডেঙ্গু পরিস্থিতি খারাপ থাকতে পারে ডিসেম্বর পর্যন্ত। এই মুহূর্তে জনগণকে যেটি করতে হবে সেটি হলো নিজ নিজ বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোনো পাত্রেই পানি জমা না থাকে এবং এডিস মশার প্রজনন না হয়। প্রয়োজনে সেখানে লার্ভিসাইডিং বা লার্ভা মারার যে কীটনাশক সেগুলো প্রয়োগ করতে হবে। সিটি কর্পোরেশনকে যেটি করতে হবে, ডেঙ্গু রোগীর ঠিকানা ধরে হটস্পট ম্যানেজমেন্ট, লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, এই কয়েকটি কাজ যদি আমরা ইন্টিগ্রেটেড উপায়ে বা সমন্বিতভাবে করতে পারি তাহলেই এই মুহূর্তে ডেঙ্গুটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। দেশে ডেঙ্গুর 4 ধরনের ভেরিয়েন্ট থাকলেও এবার বেশি সংক্রমিত হচ্ছে ডেন্টু ভেরিয়েন্টে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভেরিয়েন্ট ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির শরীরে দ্রুত পানিশূন্যতা তৈরি করে, ফলে রোগী দ্রুত শকে চলে যায়। পাশাপাশি যাদের দীর্ঘমেয়াদী জটিল রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই ভেরিয়েন্ট মৃত্যু ঝুঁকি বাড়ায়।
তাই ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। ডেঙ্গিতে গিয়ে যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার হয় তখন প্রচুর পরিমাণে একটা ফ্লুইড লস হয়। ফ্লুইড লসের জন্য যেটা হয়ে যাচ্ছে আমরা বলি শকে চলে যায়। ডেঙ্গি শকের মধ্যে একটা হচ্ছে কম্পেনসেটেড শক, একটা হচ্ছে ডিকম্পেনসেটেড শক। যখন কম্পেনসেটেড শক থাকে এই সময় রোগীগুলোকে চিকিৎসা করলে ওভারকাম করা সম্ভব, বাঁচানো সম্ভব। কিন্তু যখন ডিকম্পেনসেটেড শকে চলে যায় তখন ভেরি ডিফিকাল্ট টু ওভারকাম দিস। তার মানে ওই সময়টা যদি সিভি লাইন ওপেন করে যদি ফ্লুইড দেওয়া হয় প্লাস আরও কিছু সাপোর্ট দেওয়া হয় তাহলে ওভারকাম করার চিন্তা ভাবনা করা যেতে পারে। ডেঙ্গু জ্বরকে মৌসুমি রোগ মনে করা হলেও এখন সারা বছর জুড়েই থাকছে ডেঙ্গুর প্রকোপ। তাই ডেঙ্গু প্রতিরোধে বছর জুড়েই মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে শীত। হেমন্তের শেষে আবহমান বাংলায় প্রকৃতিতে স্বাভাবিকভাবে আবির্ভূত হয় শীতকাল, যা বাঙালির প্রাত্যহিক জীবনেরও একটি অংশ। প্রকৃতির পরিবর্তনে মানুষের দৈনন্দিন জীবনে যেমন পরিবর্তন আসে, তেমনি গ্রাম বাংলায় শীতের ফসলে ভরে ওঠে কৃষকের আঙিনা, সাথে চলে পিঠাপুলির উৎসব। আবার শীতে কখনো মানুষের সঙ্গী হয় দুর্ভোগও। আতিকুর রহমানের প্রতিবেদন। ঘাসের ডগায় শিশির বিন্দু, যেন মনোহরণের নাকে মুক্তোর দানা। আগমনে শীতের সকালটা এতটা নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত, নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এই নভেম্বরে শীত আসছে, জানান দিচ্ছে প্রকৃতি। শিশির বিন্দু, কুয়াশামাখা আকাশ, ভুরে আদুগুমে মহেশ। বলা যায় প্রকৃতি যেন সেজেছে শীতকে বরণ করতে। ঋতুবদলের পরিক্রমায় এই বাংলায় শীতের একটা আলাদা জায়গা আছে। শীতকালীন সবজি, শীতের পিঠা, গরম চায়ের আড্ডা, কিংবা জবুতবু শীতে করকুটু পুড়িয়ে তাপ নেওয়া, সবকিছুই আবহমান বাংলার শীতের বৈশিষ্ট্য। খুব বুড়ে শাসিরা লাঙ্গল নিয়ে যখন বেরিয়ে যায় তেপান্তরের পথে, সেই দৃশ্য কারো সঙ্গে তুলনা করা যায় না। আর শীতের সকালে খেজুর রসের স্বাদ আস্বাদনের কথা না বললেই নয়। শীতের সময় আমরা তো ঠান্ডার সময় ঠান্ডা খাইতো, আবার গরমের সময় গরম। মানে আমাদের তো এখানে ওই গাড়ি চালাইতো, এগুলো পরিশ্রমের কাজ করতো। শীত করতে যে এখন ঠান্ডা লাগতেছে না, একটু একটু লাগতেছে। মানে সামনে যাইতে আরও দিন শীত লাগবে। একটু একটু ঠান্ডা লাগতেছে। অগ্রিম শীতের মালগুলো আমাদের এখানে দেখা যাচ্ছে। এইটা হইলো আমাদের বাদামবিরহাট বাজার। এখানে সকাল থেকে অনেক সবজি, এখানে আমাদের সবগুলা ন্যাচারাল বাজার। এখানে সবগুলা এলাকার সবজিগুলো আসে আমাদের শীতের সময়। সামনে যখন শীত আরও গভীর হবে, আরও শীত মাল আরও মাল আসবে। পুরোপুরি শীত এখনও আসি করছে। শীত উপভোগের পাশাপাশি কিছু ভোগান্তির কথা না বললে একপেশে হয়ে যায়। গরিব মানুষের জন্য শীতকালটা আসলে কষ্টের। যারা খোলা আকাশে বাস করেন তাদের সইতে হয় নিদারুণ কষ্ট। গরম কাপড়ের অভাবে অনেকে থরথর করে কাঁপেন। আর সর্দি কাশি বা ঠান্ডা লাগা অসুখ হলে তো কথা নেই। মৌসুম পঞ্জিকা করলে নভেম্বরকে শীতকালের শুরু বলতে হয়। আর আবহাওয়াবিদদের মতে পুরোপুরি শীত নামতে 8 থেকে 10 দিনের বেশি লাগবে না। আমরা যদি বিগত কয়েকদিনের তাপমাত্রা দেখি তাহলে আমরা দেখব স্বাভাবিক তাপমাত্রা থেকে সামান্য কিছুটা তাপমাত্রা কমতির দিকে। তো আমরা আশা করছি আগামী 7 থেকে 10 দিনের ভিতরে মোটামুটি শীতের ইমেজ আমরা পেয়ে যাব। ইতিমধ্যে আমরা ভোর রাতে কিছুটা শীতের আমেজ কিন্তু পেয়ে যাই এবং সকালে বেশ কুয়াশাও দেখতে পাই। শীতকে আবহন করে বলতে হয়, শীত আমাদের মনে দোলা দিক, সেটা ভালো, কিন্তু কারো যেন কষ্টের কারণ না হয়। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনার মতো সাক্ষ্য প্রমাণ রয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি সেনাবাহিনীর আইনজীবীরা এ বিষয়ে সতর্ক করেছিলেন। যুক্তরাষ্ট্র এ বিষয়ে গত বছর গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিল। 5 সাবেক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এ ধরনের গোয়েন্দা তথ্য আগে প্রকাশিত হয়নি। এই গোয়েন্দা তথ্যকে যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তারা যুদ্ধ চলাকালে দেশটির নীতি নির্ধারকদের সঙ্গে ভাগাভাগি করা সবচেয়ে বিস্ময়কর তথ্যের মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছেন। এতে ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরেই তাদের কৌশলের বৈধতা নিয়ে যে সন্দেহ ছিল তা তুলে ধরা হয়। 2 সাবেক মার্কিন কর্মকর্তা বলেন, বাইডেন প্রশাসনের শেষ দিন পর্যন্ত সরকারের ভেতরে এসব তথ্য তেমন জানাজানি হয়নি। তবে গত বছরের ডিসেম্বরে
কংগ্রেশনাল ব্রিফিংয়ে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এই গোয়েন্দা তথ্যের পর ওয়াশিংটনের উদ্বেগ আরও বেড়ে যায়। এদিকে উত্তর গাজার এক এলাকায় হলুদ সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি সেনাদের কাছে যাওয়ার চেষ্টা করার অভিযোগে 2 ফিলিস্তিনিকে গুলি করেছে ইসরায়েলি সেনারা। এতে 1 ফিলিস্তিনি নিহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় আরেক ফিলিস্তিনিও গুলিতে নিহত হয়েছেন। তারা বলেছে ওই ব্যক্তি হলুদ সীমান্ত পার হয়ে সেনাদের জন্য তৎক্ষণাৎ হুমকি সৃষ্টি করেছিলেন। হলুদ সীমান্ত হল যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অধীনে স্থাপিত একটি অদৃশ্য সীমারেখা। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনী হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মধ্য বুরেজ শরণার্থী শিবিরে 1 জন এবং উত্তর ও দক্ষিণ গাজায় আরও 2 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামাস বলছে দক্ষিণ রাফা অঞ্চলের একটি টানেল থেকে ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের মরদেহ উদ্ধার করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের 7ই অক্টোবর থেকে উপত্যকা জুড়ে নিহত সংখ্যা বেড়ে মোট 69,169 জনে দাঁড়িয়েছে। গত মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও 240 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনে 1400 ফ্লাইট বাতিল সহ 6000 বেশি ফ্লাইটে দেরি। বাজেট পাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। মার্কিন ইতিহাসে দীর্ঘতম শাটডাউন, 1400 ফ্লাইট বাতিল সহ 6000-এরও বেশি ফ্লাইট দেরিতে উড়েছে। কার্যত স্তব্ধ মার্কিন জনজীবন। শাটডাউনের জেরে মার্কিন প্রশাসনে তৈরি হয়েছে কর্মী সংকট, আর তারই প্রভাব পড়েছে বিমান চলাচলে। যে 6000 ফ্লাইট বাতিল হয়েছে সেগুলো আমেরিকার গুরুত্বপূর্ণ 40টি বিমানবন্দর থেকে চলাচল করে, যার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, চিকাগো, ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও। You have a federal judge effectively telling us what we have to do in the midst of a Democrat government shutdown. Which what we'd like to do is for the Democrats to open up the government. Of course, then we can fund SNAP. নিউ ইয়র্কের রিগান বিমানবন্দর থেকে 4 ঘন্টা দেরিতে উড়ছে বিমান। বিমানবন্দরগুলোর সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীদের বসিয়ে দেওয়ার ফলে ব্যাহত হচ্ছে পরিষেবা। It's a little nervous, but it's a trip I have to take. I have a relative who's not feeling well, so can't let the circumstances stop me. I expected a lot of lines, angry people, frustrated people, but again, there's nothing, it looks normal. শুধু অসাময়িক বিমান পরিবহনের সঙ্গে যুক্ত 63,000 কর্মচারীকে বেতন দিতে না পারার ফলে বসিয়ে দিয়েছে সরকার, যার জেরেই চালু রাখা যাচ্ছে না পরিষেবা। শাটডাউনের জেরে দেশের 40টি প্রধান বিমানবন্দরে 20% ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শাটডাউন না উঠলে আগামী দিনে ফ্লাইট বাতিলের সংখ্যা আরও বাড়বে। হাজার হাজার ফ্লাইট বাতিল হবে বলেও ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী শন ডাফি। About lowering the number of flights, and so we were going to do 10% right away. The safety team said that could be even more disruptive. We should actually phase this in, to which we've done that. Today is the first day, 4% reduction. 1 অক্টোবর থেকে শুরু হয়েছে এই শাটডাউন, চলছে 38 দিন ধরে। এটি মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন। বাজেট পেশ নিয়ে বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে শাসক দল রিপাবলিকানের বিরোধের জেরে এই শাটডাউন। বিরোধের জেরে বাজেট পাশ না হওয়ার সরকারি খরচ কমাতে লাখ লাখ কর্মচারীকে বসিয়ে দিয়েছে ট্রাম্প সরকার। শাটডাউন ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় যাবতীয় পরিষেবায়। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে। আলোচনা সফল না হওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে কাতারের মধ্যস্থতায় তাদের মধ্যকার বিদ্যমান অস্ত্রবিরতি চুক্তি বহাল থাকবে। শুক্রবার কোনো সমাধান ছাড়াই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার আলোচনা শেষ হয়। এক বিবৃতিতে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, ধারণা করা হচ্ছিল
2 দিনের আলোচনায় ইসলামাবাদ এমন বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাব দেবে যাতে করে দুই দেশ একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে পারে। তবে পাকিস্তানের দায়িত্ব জ্ঞানহীন ও অসহযোগিতামূলক আচরণে আলোচনায় ইতিবাচক কোনো ফলাফল আসেনি। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তালেবান যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি এবং তা অব্যাহত থাকবে। পাকিস্তান সরকার তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত 9 অক্টোবর শুরু হওয়া সংঘর্ষে আফগানিস্তান সীমান্তে এ পর্যন্ত 50 বেসামরিক নাগরিক নিহত ও 447 জন আহত হয়েছেন। রাজধানী কিয়েভ সহ ইউক্রেন জুড়ে শুক্রবার রাতে 450টির বেশি বিস্ফোরক বোঝাই ড্রোন আর 45টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে কয়েকটি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনে আঘাত এনেছে। নিহত হয়েছেন অন্তত 11 জন, আহত অনেকে। বিবিসি বলছে, দিনিপ্রো শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 12 জন। জাপোরিয়াজিয়ায় রুশ হামলায় 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাতভর রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের 25টি জায়গায় রুশ হামলার খবর মিলেছে। হামলার ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেনকো টেলিগ্রামে বলেন, রুশ হামলায় দেশটির পোলতাভা, খার্কিভ ও কিয়েভ অঞ্চলে প্রধান জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,883.51, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.53 কম। এছাড়া সিসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 12,401.72, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.09 কম। আজ 155টি কোম্পানির 23,28,671টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 22,46,48,000 টাকারও বেশি। এর মধ্যে 42টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 109টির কমেছে এবং 4টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। হকি। আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে যুব হকি বিশ্বকাপের আসর। বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্ব যুব হকি বিশ্বকাপে অংশ নিচ্ছে। 24 দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে এফ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় যুব হকি দলের জার্সি উন্মোচিত হয়েছে। জার্সি উন্মোচন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান, জাতীয় হকি দলের হেড কোচ সিগফ্রিড আইকম্যান, অধিনায়ক মেহরাব হাসান শামীম ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রস্তুতি, লক্ষ্য সহ বাস্তবতা নিয়ে বক্তব্য রাখেন হকি ফেডারেশনের সভাপতি। তোমাদের প্রতি আমার বার্তা খুব স্পষ্ট। একজন ক্রীড়াবিদের মূল শক্তি হচ্ছে শৃঙ্খলা বা ডিসিপ্লিন। তোমরা যে দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছ তার পূর্ণ প্রতিফলন মাঠে ঘটাতে হবে। মনে রাখবে, শৃঙ্খলাবদ্ধ দলই শেষ পর্যন্ত বিজয়ী হয়। আমার দৃঢ় বিশ্বাস, তোমাদের হাত ধরেই বাংলাদেশ অচিরেই সিনিয়র বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করবে। গত বছর ডিসেম্বরে ওমানে হওয়া জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছিল বাংলাদেশ। জাতীয় যুব হকি দলের সদস্যরা হলেন মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন শামীন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজা রহমান, সাব্বির হোসেন কনক, দিন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদি হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজাইফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আবদুল্লাহ ও শহীদুর রহমান সাজু। এবার আবহাওয়ার খবর।
পতেঙ্গা আবহাওয়াবিদ জানিয়েছে আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজ নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 2 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 11 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 45 মিনিটে, জোয়ার সকাল 10টা 40 মিনিটে, পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 4টা 28 মিনিটে এবং জোয়ার রাত 10টা 44 মিনিটে।